আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। স্বৈরশাসনের অবসান ঘটানো ঐতিহাসিক 5ই আগস্ট। আজ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে 26 দফা জুলাই ঘোষণাপত্র। জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত দেশবাসী। বিশেষ ট্রেনে সারা দেশ থেকে ঢাকার পথে ছাত্র জনতা। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানালেন বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। আজ সেই ঐতিহাসিক 5ই আগস্ট। গত বছরের এদিন ছাত্র গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে যোগ হয় এক নতুন অধ্যায়ের। এ বিজয় আসে 1400 মানুষের রক্তের বিনিময়ে। আহতের সংখ্যা প্রায় 20,000। ছাত্রদের আন্দোলনে জনতার বিজয়ের অবিস্মরণীয় সেই দিনটির কথা জানাচ্ছেন আক্তার হোসেন। গণমানুষের দখলে গণভবন। একটু আগে বোন শেখ রেহানা সহ পালিয়ে গেছেন শেখ হাসিনা। 5 আগস্টের সেই বিকেলে লাখো জনতার বিজয় মিছিল এসে মিলেছিল গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 15 বছরের স্বৈর শাসনের অবসান ঘটিয়ে এই বিজয় এসেছিল হাজারো প্রাণের বিনিময়ে। ছাত্র জনতার এক দফার আন্দোলন দমনের সব চেষ্টা যখন ব্যর্থ হয়, তখনও নিজের অবস্থানে অনড় ছিলেন শেখ হাসিনা। মসনদ টিকিয়ে রাখতে আরও রক্তপাতের নির্দেশ দেন তিনি। এতে 4 আগস্ট ঝরে যায় আরও শতাধিক প্রাণ। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 তারিখেই করার ঘোষণা আসে। ঢাকায় 5 আগস্টের সকালটি ছিল উত্তেজনায় টান টান। রাজধানীতে প্রবেশের সবগুলো পথই ছিল বন্ধ। সকাল 10টার পর থেকেই রায়েরবাগ, যাত্রাবাড়ি, উত্তরাহ, আবদুল্লাপুর এবং মিরপুর মোহাম্মদপুরে জড়ো হতে শুরু করে মানুষ। নারায়ণগঞ্জ, গাজীপুর সহ ঢাকার বাইরে থেকে আসা জনতার মিছিলে ক্রমেই সেই জমায়েত বড় হতে থাকে। সব প্রতিরোধ পেরিয়ে অনেকেই পৌঁছে যান কেন্দ্রীয় শহীদ মিনার ও চানখারপুল এলাকায়। চলে আরও গুলি, লুটিয়ে পড়ে আরও প্রাণ। অন্যদিকে গণভবনেও চলছিল শেখ হাসিনার মসনদ টেকানোর সর্বশেষ চেষ্টা, কিন্তু কারো কোনো উপায় জানা নেই। ততক্ষণে রাজপথে লাখ লাখ জনতা। কুড়িল বিশ্ব রোড, বাড্ডা, রামপুরা, বনশ্রী, পুরান ঢাকার অলিগলি সহ সর্বত্র রাস্তায় নেমে আসে মানুষ। নিজ দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র না চালানোর সিদ্ধান্ত জানায় সেনাবাহিনী। প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন সবাই। নাটকীয় সব ঘটনা ঘটতে থাকে গণভবনে। আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত সরে যেতে রাজি হন শেখ হাসিনা। এদিকে সময় যত গড়াচ্ছে, জনতার স্রোত তত এগিয়ে আসছে গণভবনের দিকে। শেখ হাসিনার পলায়ন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে গণভবনের চারপাশে। প্রথমে বাণিজ্য মেলার মাঠ থেকে একটি হেলিকপ্টারে এবং পরে একটি পরিবহন বিমানে দিল্লির পথে উড়াল দেন শেখ হাসিনা। এর মধ্যেই টেলিভিশনে ঘোষণা আসে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। এই ঘোষণায় জনগণের আন্দাজ করতে অসুবিধা হয়নি অন্তর্মহলে ঠিক কী ঘটছে। জনগণ আরও বিপুল উৎসাহ নিয়ে গণভবন অভিমুখে রওনা দেয়। চারদিক থেকে ঢল নামে মানুষের। ঢাকার এক প্রান্তে যখন বিজয় উল্লাস, অন্য প্রান্তে যাত্রাবাড়িতে তখনও জনগণকে দমনে নির্মম গণহত্যা অব্যাহত রাখে পুলিশ। সেনাপ্রধানের ভাষণ শুনতে উদ্গ্রীব মানুষের অপেক্ষার মধ্যেই
করণীয় ঠিক করতে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যেহেতু শেখ হাসিনা চলে গেছেন, পালিয়ে গেছেন এবং এখন একটা শূন্যস্থান তৈরি হয়েছে, তিনটা বিষয় মূলত আলোচিত হয়েছিল। এক, আন্দোলনের দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সেটা ছাত্রদের সহ সকল পক্ষকে আলোচনা করে। আর দুই, এর মধ্যে হচ্ছে বিচারের প্রশ্নে একটা আমাদের অঙ্গীকার থাকা দরকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। পরে সেনাপ্রধান জানান, দেশকে স্থিতিশীল রাখতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। পরবর্তীতে 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বেই জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে বাংলাদেশ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। 5ই আগস্ট ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল। রাষ্ট্রপতি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যেন যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বাণীতে কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঠিক 1 বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে কি থাকছে তা পুরোপুরি না বলতে পারলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে ঘোষণাপত্রে এমন কিছু থাকবে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানকে কেন্দ্র করে ঘোষণাপত্র প্রকাশের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত বছর 29শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনেন জুলাইয়ের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠকরা। প্রথমে সরকার এর সাথে যুক্ত না হলেও পরে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরির উদ্যোগের কথা বলা হয়। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর সাথে জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়। মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হবে জুলাই ঘোষণাপত্রে। যে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে সেটার বর্ণনা, অপশাসন এবং দুর্নীতির বিভিন্ন রকমের অনাচারের মধ্য দিয়ে যে রাষ্ট্রকে তারা পরিচালিত করতে চেয়েছে এবং একটি বিদেশি প্রভুর ইশারা ইঙ্গিতে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই কথাগুলো বিবৃত আছে। রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো বিবৃত হয়েছে এবং সেই অভিপ্রায় ব্যক্ত করার মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রের সমাপ্তি করা হলো। ঘোষণাপত্রে বিতর্কিত কিছু থাকবে না বলে মনে করে রাজনৈতিক দলগুলো। এই সরকার তো হচ্ছে জুলাইয়ের প্রোডাক্ট,
এবং জুলাই চেতনাকে ধারণ করেই এই সরকার পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং এমন কিছু ঘোষণাপত্র আসবে না বলে আমরা আশা করি, যেটি জুলাই চেতনাকে কিছুটা ম্লান করবে এবং নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা অথবা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি, এই স্পিরিটের সাথে বিপরীতে কোনো কিছু আসবে না, এটা আমরা আশা করি। এটা বাস্তবায়নের কোনো ইস্যু নেই, বাস্তবায়ন হবে সেটা হচ্ছে সনদ। ঘোষণার মধ্যে এটাকে শুধু বর্ণনা করা হবে এবং আমি যতদূর জানি ওনারা এটাকে এমনভাবে প্রিপেয়ার করার চেষ্টা করছেন যাতে এটা থেকে কোনো বিতর্ক তৈরি না হয়। জুলাই ঘোষণাপত্রে সকল মানুষের কথা তুলে ধরা হবে বলে আশা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে প্রস্তুত রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ। সকাল 11টা থেকে শুরু হবে দিনভর উৎসব মুখর আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন সুলতানা হিমু, যাচ্ছে তার কাছে। হিমু, গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউর এখনকার অবস্থা কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আমি দাঁড়িয়ে রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং আপনি জানেন যে সবাই জানে আজ সেই ঐতিহাসিক 5ই আগস্ট। আজ থেকে 1 বছর আগে এই দিনেই কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতন হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে। এবং তারপরে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবন, এই মানিক মিয়া এভিনিউতেই কিন্তু লাখো জনতা, দেশ থেকে, সারা দেশ থেকে লাখো জনতা এবং নগরবাসী নেমেছিল রাস্তায় এবং তারা সেই পালিয়ে যাওয়াকে উদযাপন করে এবং সেই বর্ষপূর্তির সেই আয়োজনকে আবারও স্মরণীয় করে রাখতে এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে চলছে যে প্রস্তুতি, সর্বশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। কারণ সকাল 11টায় অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল 11টায় শুরু হবে এই আয়োজন, যেখানে পরিবেশনা থাকবে টঙের গান এবং টঙের পরিবেশনার পরেই থাকবে ইসলামী শিল্পী গোষ্ঠী সাইমুমের পরিবেশনা এবং অনুষ্ঠান সূচি অনুযায়ী 11টা 40 মিনিটে থাকবে কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনা এবং দুপুর 12টা 5 মিনিটে বক্তব্য দিবেন নাহিদ ইসলাম। এবং এরপরে দুপুরের নামাজের আগ পর্যন্ত কিন্তু আরও বেশ কিছু ব্যান্ডের পরিবেশনা রয়েছে এবং ঠিক 2টার পরপরই কিন্তু উদযাপন করা হবে ফ্যাসিস্টের পলায়নক্ষণ এবং সেটির জন্য কিন্তু নগরবাসীকে আমরা এখন পর্যন্ত দেখতে যেটি পাচ্ছি চিত্র এই মানিক মিয়া এভিনিউতে, যে আস্তে আস্তে করে নগরবাসীরা কিন্তু একত্রিত হচ্ছেন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছিলেন, আন্দোলন করেছিলেন, তারা কিন্তু আসছেন এই অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য। এবং বিকেল 4:45টায় রয়েছে জুলাই ঘোষণাপত্রের পাঠ এবং সারাদিনের এই আয়োজনে কিন্তু আরও অনেক ব্যান্ড রয়েছে যারা কিন্তু এই জুলাই পুনর্জাগরণ যে অনুষ্ঠানমালায় পরিবেশনা করবেন নিজেদের গান এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে উদযাপন করবেন। এবং নগরবাসীদের প্রত্যাশা যে যেই লক্ষ্যকে সামনে রেখে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই লক্ষ্যে নতুন সরকার যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে, সেখানে নাগরিকের, সেখানে বাংলাদেশের জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা, সেইগুলোর কিন্তু প্রতিফলন ঘটবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ হিমু আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ ট্রেনে করে ঢাকা আসছেন ছাত্র জনতা। মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আনা নেওয়ার জন্য 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এরই মধ্যে রংপুর থেকে ট্রেনে করে ঢাকায় এসেছেন জুলাই যোদ্ধাসহ সব স্তরের মানুষ। সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম থেকে ঢাকার পথে রয়েছেন ট্রেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে 36 জুলাই বর্ষপূর্তি এবং প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন ছাত্র জনতা। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যেটা আমরা সাধারণ ছাত্র জনতা পুরো একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ বলতে আমরা 71 একবার স্বাধীন হয়েছিল, এই 36 জুলাই আরেকবার স্বাধীন হয়েছে। আজকে সকল বিপ্লবীদের মিলন মেলা হবে, আমরা মানিক মিয়া অ্যাভিনিউতে সবার সাথে একসাথে দেখা করব। আনন্দের সাথে আপনাদের সাথে কথা বলে সব মানে খুব উচ্ছ্বাস আমাদের ভিতরে, আমরা একই সাথে সবাই রওনা দিচ্ছি। সবচেয়ে বড় মূল আশা হচ্ছে যেটা জুলাই ঘোষণাপত্র, আমাদের প্রফেসর ডাক্তার ইউনূস স্যার আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।
এবারে অন্যান্য সংবাদ। সমাজসেবা মন্ত্রণালয়ের পুরনো ব্যবস্থা দ্রুত বদলাতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক প্রভাব আর ভুল তালিকার কারণে প্রবীণ ভাতায় অনিয়ম হচ্ছে। সমাধান হিসেবে এনআইডির তথ্যের সঙ্গে ভাতা সমন্বয়ের পরামর্শ দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মেয়েদের বিশেষ অগ্রাধিকার এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সব সেবা এক জায়গায় পেতে মোবাইল অ্যাপ চালুর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আর প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। রাজধানীতে যুব সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সে লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য জনরায়ের প্রয়োজন, আর সেজন্য জনগণের আস্থা অর্জন করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ, আলোচনা সভা সহ সব ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। ছাত্রদলের সমাবেশের পরদিন রাজধানীতে যুব সমাবেশ করল যুবদল, যার প্রতিপাদ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা। অনুষ্ঠানে নিজেদের না বলা কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। দলের সিনিয়র নেতাদের সঙ্গে সমাবেশের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না। তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা। প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়, কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুততার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ প্রতিটি খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে জনগণের কাছে তা নিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক স্বৈরাচারের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান, জনগণের আস্থায় থাকুন। তারেক রহমান বলেন, শহীদদের সত্যিকারের সম্মান দিতে হলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জলবায়ুর অভিঘাতে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামের সবুজায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদীবেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রাম। বছর ঘুরে বর্ষার আগমনী বার্তা এই জনপদে বয়ে আনে নদী ভাঙনের সর্বস্ব হারানোর আতঙ্ক। নানা প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে অনেকেই হারাচ্ছেন জীবন জীবিকা, বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশেও। এমন বাস্তবতায় বাংলালিংকের সহযোগিতায় কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় তৈরির কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর। ভাবা যায় যে একটি গাছের এত উপকারিতা। একটি গাছ যেমন অক্সিজেন দেয়, এর সাথে সাথে ফুল, ফল এবং নানা ঔষধি উপকরণ দিচ্ছে এবং কাঠ দিচ্ছে, শীতল রাখছে এই ধরিত্রীকে। আসুন এই বর্ষায় আমরা সবাই বৃক্ষরোপণ করি
এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত কুড়িগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়, শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ও মজিদা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এভাবে যদি প্রত্যেক প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় তাহলে পরিবেশ খুব সুন্দর হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে সবুজে সবুজে ভরে দিবে। সবুজে সাজায় বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যে আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি, এটাতে বাংলালিংক অংশগ্রহণ করে বাংলালিংক গর্বিত। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। ছাত্রীদের মধ্যে যে উদ্বুদ্ধ করেছে পরিবেশ রক্ষায় গাছ লালন করা, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গাছ যে আমাদের জীবন, গাছ যে প্রত্যেকে লাগানো উচিত বেশি বেশি করে, সেটা থেকে শিক্ষার্থীরাও শিখবেন এবং লোকরা সচেতন হবেন। কুড়িগ্রামে নাকি 7% শুধুমাত্র গাছ আছে। প্রকৃতি ও জীবন, তারা যে গাছ লাগানোর জন্য এই যে উদ্যোগ গ্রহণ করছে, এটা আমি তাদেরকে অবশ্যই আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করতেছি তাদের দেখা দেখে অন্যান্য যারা বেসরকারি সংগঠন আছে তারাও এগিয়ে আসবে এভাবে গাছ লাগানোর জন্য। ভবিষ্যতেও প্রকৃতি ও জীবন ক্লাবের পরিবেশ বান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর যা থাকছে: টি-20 এশিয়া কাপ সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল ঘোষণা, ফিরেছেন সৌম্য ও নাজমুল শান্ত। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। রংপুর কৃষি অঞ্চলে সাড়া ফেলেছে ডিএসআর বা সরাসরি বীজ বপন পদ্ধতিতে আমন উৎপাদন কার্যক্রম। খরচ সাশ্রয়ের পাশাপাশি ভালো ফলন হওয়ায় এ পদ্ধতিতে ধানের আবাদে ঝুঁকছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। পটুয়াখালীতে তালগাছ থেকে 30টি বাবুই পাখির বাসা ভেঙে অনুতপ্ত হয়ে পুনরায় প্রতিস্থাপন করেছেন অভিযুক্ত কৃষক। সম্প্রতি গলাচিপার আমখোলা গ্রাম থেকে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন অভিযান চালিয়ে 12টি বাবুইয়ের বাসা ও 12টি ডিম উদ্ধার করে। বাস্তুতন্ত্র রক্ষায় প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ যখন বাধ্যতামূলক, তখন এমন উদ্যোগ সচেতনতা বাড়াবে বলে মত পরিবেশবাদীদের। এবারে খেলার খবর। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-20 এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়কের দায়িত্বেই আছেন কিপার ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর মতো অভিজ্ঞরা। অফ ফর্মে থাকা শেখ নাইমকেও রাখা হয়েছে স্কোয়াডে। জায়গা পেয়েছেন পেসার খালেদও। ঘরোয়া লিগে পারফর্ম করা এবং অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে জায়গা পাওয়া তরুণ সাইফ হাসান এবং নুরুল সোহানও চোখে পড়েছেন নির্বাচকদের। 6 আগস্ট থেকে শুরু হবে টাইগারদের ক্যাম্প। 15 আগস্ট থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে কোচ ফিল সিমন্সের দলের স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে সেই অনুশীলন স্থানান্তরিত হবে সিলেটে। ওদিকে ঢাকা ছাড়ার আগে নেদারল্যান্ডসের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ আয়োজনেরও পরিকল্পনা করেছে বিসিবি। নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সিরিজ শুরু হবে 30 আগস্ট। আগামী মাসে এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি করতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিবি। চলতি মাসের 26 তারিখ বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। সিরিজ শুরু 30 আগস্ট। বাকি 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সবকটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা 6টায়। সিরিজ শুরুর আগে 6 আগস্ট মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প, যা চলবে 15 তারিখ পর্যন্ত। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বৈরশাসনের অবসান ঘটানো ঐতিহাসিক 5 আগস্ট আজ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউর 26 দফা জুলাই ঘোষণাপত্র।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত দেশবাসী, বিশেষ ট্রেনে সারা দেশ থেকে ঢাকার পথে ছাত্র জনতা। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিএনপি এগুচ্ছে বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানালেন বিশিষ্টজনেরা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।